হ্যালো বন্ধুরা, আমাদের দর্শক ছোট বড় সবার জন্য একটি বিজ্ঞপ্তি। এটি শুধুমাত্র একটি গল্প। গল্পে দেখানো সমস্ত মন্ত্র তন্ত্র কাপালিক কাল্পনিক। বাস্তব জীবনে ভূত আছে কিনা তা পুষ্টি করার উদ্দেশ্য আমাদের নয়। লাশ গারিসা ইয়াচিচি পাশি গারিসা বোন পাশি গারিসা বোন। ওই সুন্দর গ্রামের নাম কৌশলপুরী। কৌশলপুরীর গ্রাম প্রধান প্রকাশ আকুল টাকা পয়সা মান সম্মানের জন্যে যা কিছু করতে পারত। যেমন স্বামী তেমনি তার বউ বিমলা। টাকা পয়সার অভিমানে প্রকাশ আর বিমলার একমাত্র কন্যা অমিতা শহরে পড়াশোনা করে। পাশের গ্রামে গণিতের অধ্যাপকের কাছে এক সপ্তাহ আগে গিয়েছিল। সকালে শহর থেকে পাঠশালায় যায়, সন্ধেবেলা একলাই 3 মাইল চলে গণিত পড়তে যেত। এইভাবে ছোটবেলার বন্ধু বিক্রমের সাথে আলাপ হয়। বিক্রমও এই অধ্যাপকের কাছেই 2 মাস আগে গিয়েছিল। বিক্রমের কৌশলপুরী থেকে একটু দূরে যোধপুরী নামের একটা ছোট গ্রামে থাকত। মা বাবা ছোটবেলায় গত হয়ে গিয়েছিল। একটা মিলে কাজ করতে করতে পড়াশোনা করছিল। খুবই ভালো ছেলে। রোজ বন্ধু মহেশের সাথে একসাথে যোধপুরী থেকে সাইকেলে করে আসতো। মহেশের মুদির দোকানের ব্যবসা ছিল। প্রতি সপ্তাহে জিনিসপত্র কিনতে শহরে যেত। ব্যবসা করার জন্যে অঙ্ক জানা জরুরি, তাই ওর বাবা জবরদস্তি করে গণিত অধ্যাপকের কাছে পাঠিয়েছিল। আরে বিক্রম, তুমি অঙ্ক শেখার জন্য এইখানে ভর্তি হয়েছিলে, তাই আমিও এইখানে ভর্তি হয়ে গেলাম। আমি তো গুণটাও ঠিক করে করতে পারি না। আমাদের গ্রামটাকে ছেড়ে দিয়ে এই শহরে একটুখানি ঘুরতে পারবো, তাই অঙ্ক শিখতে আসছি। কিন্তু তুমি তো একদিনও ক্লাস মিস করো না। আমার পরিস্থিতির ব্যাপারে তো তুমি ভালো করে জানো মহেশ। আমাকে যেরম হোক করে ভালো পড়াশুনো করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, আমি আমার বাবার পরে আমাদের রাশনের দোকানটাকে দেখাশুনো করে জীবনযাপন করব। তোমাকে ভালো করে পড়াশুনো করে একটা ভালো চাকরি দরকার। রোজ টিউশনের পরে মহেশের সাথে হেঁটে অমিতার ওদের গ্রামের রাস্তা অবধি ছেড়ে তারপর আবার মহেশের সাথে হেঁটে যাওয়া অভ্যেস হয়ে গিয়েছিল। অন্ধকার হতে আরো 2 ঘন্টা বাকি ছিল। আজকে আষাঢ় অমাবস্যা। 30 মিনিটের মধ্যে সব লোকেরা গ্রামের মধ্যিখানে রক্তধারার কাছে এসো। কালু দাদা রক্ত বলির জন্য তৈরি হও। বছরে একবার আসা রক্ত অমাবস্যার দিনে বৃদ্ধদের মধ্যে একজন নিজের বলিদান দেয়। গ্রামে এটা একটা বড় অনুষ্ঠান। যদি রক্তধারায় এই রক্ষা পুতুল না ভেজে শক্তি হারিয়ে যাবে। গ্রামের সবার প্রাণ কারাবু পিরাবু আর সারাবুর হাতে বলি হয়ে যাবে। আকৃত বিকৃত ব্যকৃতম পাশবিকম পাশবিকম আকৃত বিকৃত ব্যকৃতম আটবিকম আটবিকম রক্তপাত যুদ্ধ ভূমি নরসংহার নরসংহার। এমন ছিল, একদিন প্রকাশ ওদিক দিয়ে যাচ্ছিল। অমিতাকেও বিক্রমের সাথে কথা বলতে দেখল। এক পলকের দেরি না করে বিক্রমের ব্যাপারে জানার জন্যে ওর কর্মচারী দিল্লুকে বলল, বুঝে গেছি সাহেব, কালকে এই সময়ের মধ্যে ওর পুরো সব জিনিস নিয়ে আসবো। সব থেকে আগে এইটা জানো যে তার জাতটা কি। ঠিক আছে সাহেব। পরের দিন বিক্রমের ব্যাপারে জেনে রেগে জ্বলছে প্রকাশ। অমিতা যে এসব কিছু জানতো না বাড়িতে পৌঁছালো। প্রকাশ প্রায় ওকে মারতেই যাচ্ছিল। গ্রামের প্রত্যেক লোক প্রকাশ কুলে সম্মান করে আর ভয়ও পায়। যদি আমার মেয়ে এমন একটা ছেলেকে ভালোবাসে যার কাছে ঘর দুয়ার নেই, তাহলে আমার সম্মানের কি হবে? বাবা, তুমি বিক্রমের ব্যাপারে কথা বলছো? বিক্রম ডাকছিস? বিক্রম আমাদের জাতের নয়, আমাদের সমান নয়। এমন ভাবে ডাকছিস যেন স্বামী। আমি বিক্রমকে ভালোবাসি, ছোটবেলার থেকে ভালোবাসি। কিন্তু বিক্রম এখনো পর্যন্ত জানে না যে আমি ওকে ভালোবাসি। যদি তোমাদের বিক্রমকে পছন্দ না, তাহলে বিক্রমকেও
আমি কখনো ভালোবাসার কথা জানাবো না। বিক্রমকে আমার ভালোবাসার কথা কিছুতেই জানাবো না। নিজের মধ্যে আমার ভালোবাসাকে দাবিয়ে দেব। আমাকে ভরসা করো বাবা। কি সে কি জানে না সত্যিতে? সত্যি বাবা, ঠাকুরের দিব্যি, তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার আশীর্বাদ ছাড়া আমার বিয়ে হবে না। আমার উপরে বিশ্বাস করো, তুমি যার সাথে বিয়ে করতে বলবে আমি তার সাথেই বিয়ে করব। এতটা বলে অমিতা নিজের ঘরে চলে যায়। মধ্যরাত্রি হয়ে গিয়েছিল, জল তেষ্টা পেয়েছিল, তাই অমিতা যখন বাইরে আসলো ও মা বাবার কথা শুনতে পেল। দিল্লু, তার মৃত্যুটা যেন একটা দুর্ঘটনা লাগে, যাতে কেউ সন্দেহ না করতে পারে। কেউ জানতে পারার আগে তাকে কিন্তু শেষ করে দাও। মেরে ফেলো সেই বিক্রমকে। ঠিক আছে সাহেব, কালকে রাত্রেই তার প্রাণটা আগুনে আহুতি দেব। এমন বলে ওখান থেকে চলে গেল। বিক্রমকে মারা, অমিতা তো বলেইছে ওকে বিয়ে করবে না। আমরা যাকে বলবো তার সাথেই ও বিয়ে করবে। এই প্রকার সব জিনিসে বিশ্বাস করতে পারে, কিন্তু মেয়ের দিব্যি মোরগের আওয়াজে বিশ্বাস করে না। যতক্ষণ সে মরবে না আমার মন শান্ত হবে না। অমিতা এসব লুকিয়ে শুনছিল। যদি আমি বাবাকে সত্যিও বলি তা উনি শুনবেন না, মূর্খের মতন ভাববে আর বিক্রমকে মেরে ফেলবে। পরের দিন ও পাঠশালার জন্য বেরোলো। ওর বাবার কাছে কাজ করা গাঙ্গু দূর থেকে অমিতার পিছু ধরেছিল, কিন্তু অমিতা ওকে দেখে ফেলেছিল। আচ্ছা, বাবা আমার উপরে নজর রাখতে বলেছে। যেন কিছু জানে না এমন ভান করে পাঠশালায় গিয়ে পাঠশালার পেছনের দেয়াল টপকে নিজের বন্ধুর সাইকেলে বসে যোধপুরে চলে গেল। বিক্রমকে সব কথা জানালো। আমার বাবা তোমাকে না মেরে ছাড়বে না। আমার বাবা যাতে তোমাকে না মারে, তাই তোমাকে ওনার জামাই হতে হবে। এক্ষুনি আমাদের বিয়ে করতে হবে। অমিতার কথা শুনে বিক্রম অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে ওকে দেখতে থাকলো। বিয়ে? তুমি কি আমাকে ভালোবাসো অমিতা? আমি কিছু বুঝতে পারছি না। এরই মধ্যে মহেশ দৌড়ে দৌড়ে এলো। জামাইবাবু, দুজনে তোমাকে মারার জন্যে তলোয়ার নিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, তাড়াতাড়ি চলো। আমি বলেছিলাম না আমার বাবা গুন্ডা পাঠিয়েছে। কি হচ্ছে মহেশ, তুমি বলো। জামাইবাবু, যখন অমিতা ছোট ছিল তখন সে আমাদের গ্রামে নিজের দিদিমার কাছে থেকে আমাদের স্কুলে পড়তো না। তখন থেকেই সে তোমাকে নিজের প্রাণ বলে ভাবে। স্কুল শেষ হওয়ার পরে নিজের শহরে চলে যাওয়ার পরও যখন কোনো উৎসবের জন্য গ্রামে ফিরে আসতো তখন সে তোমার ব্যাপারে জিজ্ঞেস করতো। যখনই আমি দোকানের জন্য জিনিস কেনার জন্য শহরে যেতাম তখন আমি তার সঙ্গে দেখা করে তোমার বিষয়ে সব বলতাম। তুমি ওদের শহরে এই অঙ্কের মাস্টারের কাছে অঙ্কর জন্যে যাও। আমার বলাতে সেই মাস্টারের কাছেই সে টিউশনও নেয়। বলেছিল সময় আসলে নিজের প্রেমের ব্যাপারে তোমাকে বলবে। এর মাঝখানে ওর বাবা এটা জানতে পেরে যায়। হ্যাঁ বিক্রম, তোমার প্রতি জন্মদিনে কোনো না কোনো বাহানা করে দিদার বাড়ি এসে তোমাকে দূর থেকে দেখে চলে যেতাম। তোমাকে দেওয়ার জন্য মহেশের হাতে জন্মদিনের উপহার পাঠাতাম। মানে সেই সব উপহারগুলো তাকে দিয়ে দিলে অমিতা? কিন্তু তুমি দিয়েছিলে এমন তো জানা নেই। যাই হোক, আমি দি কিংবা আমার বোন দি একই ব্যাপার। বাবারি, গুন্ডা আসছে। আমার জন্য তোমার প্রাণের বিপদ এসেছে। যে মেয়েকে ভালোবাসা হয় তার জন্য প্রাণ হারালেও তার থেকে ভাগ্যবান আর কেউ নেই। তাহলে তুমিও আমাকে ভালোবাসো? আমি তা তোমাকে তখন থেকে ভালোবাসে যখন তুমি ছোট ছিলে। সে গরিব আর অনাথ, তাই নিজের প্রেমটাকে মনে চেপে রেখেছিল। ও লুকিয়েছিল তো লুকিয়েছিল, তুমি তো আমাকে বলতে পারতে, আমি একটু মনে শান্তি পেতাম। আমরা আমের আটিটাকে মিষ্টি হওয়া অবধি চাটি, তারপরে আমরা ওইটাকে ফেলে দিই। আমি সবসময় সেই মিষ্টি আটির মতন হয়ে থাকতে চাইতাম। নিজের এই সব তুলনা বন্ধ করো। কি করতে হবে বলো। আমাদের গ্রামের প্রধান থেকে নিয়ে মুখিয়া অবধি সবাই তোমার হবু শ্বশুর প্রকাশ অকুলের কথা কোনোদিনও অমান্য করে না। তাই তোমরা পালাও, বিয়ে করে সবার থেকে লুকিয়ে কেরলে গিয়ে একটা বাচ্চা জন্ম করার পরে এখানে ফিরে এসো। ঠিক আছে, আমাকে সাইকেলটা দাও, আমরা বের হই। আমরা দুজন মানে কি, আমিও তোমাদের সঙ্গে যাব। তোমাদের যদি ঠিকানা না বলি ওদেরকে, তাহলে ওরা পাগলের মতন পিটবে। এমন বলে বিক্রম অমিতাকে নিজের সাইকেলে বসিয়ে মহেশ নিজের সাইকেলে ওদের পেছনে পালাচ্ছে, কিন্তু গুন্ডারা ওদেরকে দেখে ফেলে আর ওদের পেছন ধরে।
ওদের থেকে বাঁচার জন্য ওরা জঙ্গলের দিকে চলে যায়, অনেক ভেতরে ঢুকে পড়ে। অন্ধকার হয়ে যাওয়ার পরেও গুন্ডারা পিছন ছাড়ে না। জামাইবাবু এক কাজ করো, আগে থাকা রাস্তা দিয়ে তোমরা ডান দিকে মুড়ে যাও, জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ো। আমি ওদের রাস্তা গুলিয়ে আবার এই রাস্তা দিয়ে ফিরে এসে তোমার সঙ্গে সকালে দেখা করব। সাবধানে থেকো। ঠিক আছে, সাবধানে থেকো। এতটুকু বলে ওরা ঘন জঙ্গলের ভিতরে ঢুকলো। অন্ধকারে ভালোভাবে দেখতে না পারায় বদমাশরা মহেশের পেছনে ঢুকে গেল। যেমন মহেশ বলেছিল, বিক্রম আর অমিতা জঙ্গলে সোজা চলে যাচ্ছে। চাকায় কাঁটা ঢোকার জন্য পাঞ্চার হয়ে গেল। সাইকেলটাকে ওইখানেই ছেড়ে দিয়ে সোজা যাচ্ছিল। অনেক দেরি অবধি হাঁটার পরে ঘন জঙ্গলে পৌঁছালো। একদম নির্জন ছিল। দূরে জানোয়ারের চিৎকারে জঙ্গলটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল। অমিতা হেঁটে হেঁটে কমজোর হয়ে গিয়েছিল, অন্যদিকে তেষ্টাও পেয়েছিল। বিক্রম খুব জল তেষ্টা পেয়েছে। কোথাও জল থাকলে দেখে আসছে, এখানেই থাকো। চারিদিকে তাকালো, কোথাও জল ছিল না। যখন ফেরত আসলো দেখলো অমিতা ঘুমোচ্ছে। বিক্রমও ওর পাশে একটা গাছের তলায় ঘুমিয়ে পড়েছিল। লাশ গণেশা লাচিজি পাশে গণেশা বোন, পাশে গণেশা বোন। সকাল হলো। বিক্রম যখন ঘুম থেকে উঠলো দেখলো অমিতা ওখানে ছিল না। ওর জন্য চারিদিকে খুঁজলো, কিন্তু অমিতাকে কোথাও দেখতে পেল না। কাছেই একটা শুকনো গাছ ছিল, ও ওখানে চড়ে গেল। আর চারিদিকে দেখলো, কিন্তু অমিতাকে কোথাও দেখতে পেল না। এ কি, অমিতা কোথায় গেল? এমনটা ভেবে মাটিতে যখন ঠিক মতন দেখলো, অমিতার পায়ের ছাপ রয়েছে। একটা খণ্ডহর সুড়ঙ্গের দিকে যেতে দেখা গেল। পায়ের ছাপটাকে অনুসরণ করতে করতে ভেতরে গেল। ভেতরে পুরো অন্ধকার, চামচিকে ঘুরছিল। খুব দুর্গন্ধ আসছিল। চমকে অন্ধকারের দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল, তলায় পড়ে গেল। আশ্চর্য হয়ে সব দিকে তাকাচ্ছিল। আরে জামাইবাবু, এত জোরে চেঁচালে কেন? তুমি এই সুড়ঙ্গতে করছো কি? অমিতা কই? অমিতা রাত্রে আমার পাশেই শুয়েছিল, সকালে উঠলাম তো ছিল না। ওর পায়ের চিহ্নগুলো এই সুড়ঙ্গর দিকে আসছিল, তো ভেতরে এসে খুঁজছিলাম। তাই নাকি? তাহলে চলো একসঙ্গে খুঁজি। অমিতা, 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 অমিতা! এত অন্ধকার কেন? এত অন্ধকারে বিনা দীপ কিংবা মশালে এগিয়ে যাবোটা কি করে? আমার কাছে মাচিস আছে। পালাও রে! এটা কি জিনিসের আওয়াজ? জানা নেই, কিন্তু তুমি এই সুড়ঙ্গতে এসেছো কেন? যখন আমি সে গুন্ডাদেরকে গুলিয়ে তোমাদের খোঁজে এখানে ফিরে আসছিলাম, তখন আমি তোমার সাইকেল জঙ্গলের মাঝখানে দেখি। সারা রাত সেই গাছের তলায় ঘুমালাম, আর সকালে উঠে তোমাদের খোঁজে এইখানে আসলাম। তোমাকে যখন সুড়ঙ্গতে আসতে দেখি, আমি তোমাকে দূর থেকে আওয়াজ দিই, কিন্তু তুমি না শুনতে পেরে ভেতরে এসে যাও। এতে ঢোকার আগে গাছের উপর থেকে দেখলাম সুড়ঙ্গর অন্য ভাগটা বেশি 50 ফিট দূরে, কিন্তু 1.5 ঘন্টা ধরে হাঁটার পরে অন্য দিকটা তো দেখতেই পারছি না।
হ্যাঁ, এটা তো ভুতুড়ে সুড়ঙ্গর মতন লাগছে। হ্যাঁ, আরে আমার পায়েতে এখানে কিছু লাগছে। একবার মাচিসটা জ্বালাও তো। যখন মহেশ মাচিস জ্বালায় দেখে অমিতার স্যান্ডেল পড়ে আছে। এইটা তো অমিতার জুতো, তার মানে অমিতা এখানে এসেছিল। অমিতা, 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 কোথায় আছো অমিতা? অমিতা, অমিতা, কোথায় আছো অমিতা? ওই চিৎকারে নিস্তব্ধ নির্জন খণ্ডহর হঠাৎ করে গর্জন করে উঠল, চামচিকে চিৎকার করে উড়ে গেল। লাশ কারিশা ইয়াজিজি, বাসি কারিশা আবুন, বাসি কারিশা আবুন। বিক্রম, তাড়াতাড়ি পালাও, কিছু আছে। এমন বলে ওরা সোজা পালাচ্ছিল। অন্ধকারে ভয়ে পালাতে পালাতে শেষমেশ যখন খণ্ডহর সুড়ঙ্গের থেকে বাড়ি বেরিয়ে দেখলো একটা উঁচু দেওয়ালের নিচে একটা ছোট্ট রাস্তার মতো, যেদিকে তাকাচ্ছিল লম্বা ঘন গাছ। ওইখানেই দাঁড়াও, গ্রামের ভেতরে এসো না। ওইখানেই দাঁড়াও, গ্রামের ভেতরে এসো না। একটা লোক হাঁপাতে হাঁপাতে গাছের মধ্যে দিয়ে বেরোলো। সুড়ঙ্গর ভেতর থেকে গ্রামের ভেতরে আসবেন না। এমন আমি চেঁচিয়ে চেঁচিয়ে আসছি, শুনতে পারো না নাকি? কালা নাকি? আরে তোমরা শুনতে পাও না নাকি? আরে কি করলে? মরো এখন। এমন বলে ফেরত চলে গেল। এরা দুজন কিছু বুঝতেই পারল না। একে অপরকে দেখতে দেখতে আমি তাকে খোঁজার জন্যে এগোচ্ছে। তুমি কে? এই গ্রামে এসেছো কেন? আমরা অমিতার খোঁজ করতে করতে সেই সুড়ঙ্গর থেকে এসেছি। সুড়ঙ্গর থেকে আরো দুজনের বলি, এই ব্যাপারে ভূমি কাকিকে বলতে হবে। এমনটা বলে চলে গেল। এ কি বলি বলে ভয় পাওয়াচ্ছে? মনে হচ্ছে কোনো পাগল জামাই বাবু। চলো আমরা অমিতাকে খুঁজি। আর একটু এগিয়ে গিয়ে যখন দেখে একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের শুরুতেই একটা ছোট বাড়ি, কিছুটা দূরে একটা তাল গাছের উপরে একটা ঝুপড়ি, একটু দূরে খুব কাছাকাছি ঘর। এটা 50 বছর আগের একটা গ্রাম। বাড়িগুলো আজব দেখতে। প্রতিটা বাড়িতে গিয়ে আমি তাকে খুঁজছে। যাদেরকে দেখছে তাদেরকেই জিজ্ঞেস করছে। সবাই ওদেরকে দেখে একটু আশ্চর্য হয়ে ভয় পেয়ে যায়, তারপর ওদের দয়া হয়। বাচ্চারা, ছোট বাচ্চারা এইখানে আটকে পড়েছে, ঠাকুরই ওদের রক্ষা করুক। তুমি কি মেয়ের জন্য যেইখানে ইচ্ছে চলে যাবে? আগে পেছন দেখবে না? এখন তোমাকে আমাদের সঙ্গে মরতে হবে। এ কি, কেউ সোজা উত্তর দেয় না কেন? সাহেব, অমিতা নামের কোনো মেয়ে এখানে এসেছে, কুঁচকানো চুলের সঙ্গে ফর্সা। আমি দেখিনি, আমি জোরে চেঁচালাম যে সুড়ঙ্গর বাইরে পা রেখো না, কিন্তু তোমরা তো কথা শুনলেই না। আমরা সত্যিতে শুনিনি। কেউ যদি গ্রামে এসে পড়ে তাহলে কি হয়? মরে যাবে। মরে যাবে? কেন মরে যাবে? তুমি কে? সব গ্রামবাসীরা আমাদেরকে এমন করে দেখছে কেন? আমার নাম হলো করবা। আমার এইখানে এসে প্রায় 6 মাস হয়ে গেছে। এখানে শুধু আসতে পারবে, ফেরত যেতে পারবে না। যে রাস্তা দিয়ে এসেছি সেইটা ভুলে গেছো নাকি? তুমি দাঁড়াও ভাই, আমার নাম হলো বিক্রম, এ আমার বন্ধু মহেশ। আমরা এখানে সেই মেয়ে অমিতার খোঁজে এসেছি, যাকে আমি ভালোবাসি। তাকে পেয়ে গেলে যে কেউ আমাদেরকে আটকালেও আটকাবো না। আমরা যেখান দিয়ে এসেছিলাম সেইখান দিয়ে চলে যাব। ও এমন কি? তুমি কি দেখাতে পারবে কোন সুড়ঙ্গ থেকে এসেছিলে? পরিহাস করে এমন বলাতেই কোরবাকে নিয়ে ফেরত গিয়ে যেখান থেকে এসেছিল গাছের মধ্যখান থেকে ওইদিকে গিয়ে যখন দেখে ওখানে কোনো সুড়ঙ্গ ছিল না, ধারালো পাথরের একটা দেবাল। মহেশ আর বিক্রম একদম স্তব্ধ হয়ে গেল। আরে কি, রাস্তা ভুলে গেছো নাকি? আমরা এইখান থেকে এসেছিলাম তো। এইখান থেকেই তো। এইখানে তো একটা সুড়ঙ্গ থাকার কথা। বললাম না, এখন তোমাদের শেষ এই ভূতেদের ঘাটিতে হবে। ভূতেদের ঘাটি?